আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? আল ফাতা পাবলিকেশনস কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সামনে এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সিন পার্ট থেকে। তো এখানে সিন পার্টে আমরা দেখি এখানে একটা কম্প্রিহেনশন দেয়া থাকবে। এটা হচ্ছে পাঠ্যপুস্তকের লেসন 24। আর এই কম্প্রিহেনশনটা আমাদের খুবই পরিচিত একটা কম্প্রিহেনশন, আমরা এই ঘটনাটা জানি। তো আসো আমরা একটু পড়ে নিই। কম্প্রিহেনশনটা আমাদেরকে পড়তে হবে এবং এটার অর্থ খুব ভালোভাবে বুঝে নিতে হবে। আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি, খুব ভালোভাবে পড়তে হবে, সেই জন্য আমাদের একটু অর্থের দিকেও খেয়াল করতে হবে। লং অ্যাগো অ্যান্ড ফার অ্যাওয়ে, অনেক দিন আগে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, খুব বৃদ্ধ একজন কৃষক ছিল, হু হ্যাড 7 সন্স, তার ছিল 7টি পুত্র বা 7জন ছেলে। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ফার্মার ওয়াজ লাইং অন হিজ বেড, একদিন সে বৃদ্ধ কৃষক তার বিছানায় শুয়েছিলেন। অ্যান্ড হি থট, এবং তিনি ভাবছিলেন, দ্যাট হি উড নট লিভ মাচ লঙ্গার, তিনি আর বেশি দিন হয়তো বেঁচে থাকবেন না। হি কল্ড হিজ সন্স বিফোর হিম, তিনি তার ছেলেদেরকে তার সামনে ডেকে পাঠালেন। হি টোল্ড আ সার্ভেন্ট টু ব্রিং ইন আ বান্ডেল অফ 7 স্টিক্স টাইড টুগেদার, তিনি বললেন তার একজন চাকরকে যে আমার কাছে 7টি স্টিক বা কঞ্চি একসাথে একত্রে বাঁধা অবস্থায় নিয়ে আসো। একটা বান্ডেল মানে হচ্ছে গাঁটি বা আটি, যেটাকে আমরা বলি গাঁট বা ছড় একসাথে বাঁধা। হি হ্যান্ডেড দ্য বান্ডেল টু হিজ ওল্ডেস্ট সন, তিনি তখন এই বান্ডেল বা এই গাঁটি তার জ্যৈষ্ঠ ছেলে বা বড় ছেলের কাছে দিলেন। অ্যান্ড সেড টু হিম, সন নাও ব্রেক দ্য বান্ডেল, বাবা এখন এই পুরো এই কঞ্চির আঁটি একসাথে এটা ভাঙো। দ্য সন ট্রাইড উইথ অল হিজ মাইট, সর্বশক্তি দিয়ে তখন ছেলেটি চেষ্টা করলো। বাট হি কুড নট ব্রেক দ্য বান্ডেল, কিন্তু সে কিছুতেই সে বান্ডেল ভাঙতে পারল না। ওয়ান বাই ওয়ান, একের পর এক, দ্য আদার ব্রাদার্স ট্রাইড, অন্য ভাইরাও চেষ্টা করলো। নট ওয়ান অফ দেম ওয়াজ স্ট্রং এনাফ, কিন্তু তাদের মধ্যে কেউই যথেষ্ট শক্তিশালী ছিল না। দ্য ফাদার স্মাইল, তখন বাবা হাসলেন। নাও মাই সন্স, এখন আমার ছেলেরা, আনটাই দ্য বান্ডেল, এই আঁটিটি খুলো। ইচ অফ ইউ, তোমরা প্রত্যেকেই, টেক আ স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, একটি করে কঞ্চি নাও এবং ভাঙার চেষ্টা করো। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দ্য স্টিক্স, এখন এই কঞ্চি ভাঙার ব্যাপারে তাদের কোনো কষ্টই আর হলো না। ইন আ ফিউ মোমেন্টস অল দ্য স্টিক্স ওয়ার ব্রোকেন, কয়েক মুহূর্তের মধ্যেই প্রত্যেকটা কঞ্চি ভেঙে ফেলল তারা। দ্য ওল্ড ম্যান লুক অ্যাট হিজ সন্স অ্যাফেকশনেটলি, তখন সেই বৃদ্ধ লোক তার ছেলেদের দিকে স্নেহের সাথে তাকালেন। অ্যান্ড সেইড, এবং বললেন, রিমেম্বার, মনে রেখো, ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, একতাই হচ্ছে শক্তি। তো এই যে আমরা কম্প্রিহেনশনটা পড়ে নিলাম এবং অর্থ জেনে নিলাম, চমৎকার শিক্ষামূলক একটি কম্প্রিহেনশন আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এটা আমাদের বোর্ড বইয়ের লেসন 24। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে এই কম্প্রিহেনশন, এই সিন পার্ট থেকে দুটি প্রশ্ন হয়, আমরা দেখি কি কি প্রশ্ন হয়। এখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে,
চুজ দ্য কারেক্ট অ্যান্সার বা মাল্টিপল চয়েস, এখানে একটি প্রশ্ন থাকবে এবং এর আনসার দেওয়া থাকবে 4টি। একটি সঠিক উত্তর বেছে নিতে হবে। এখানে 7টি প্রশ্ন 1 নাম্বার করে 7 নাম্বার থাকবে। এখানে 1 into 7 = 7। আর থাকবে কোশ্চেন অ্যান্সার অর্থাৎ একদম নিউ ভার্সন বোর্ড কর্তৃক নির্ধারিত 5টি প্রশ্ন দেয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে যে কোনো 4টি। এবং 2 নম্বর করে 2 into 4 = 8, এখানে 8 নম্বর থাকবে। এই কোশ্চেন আনসারগুলো আমাদেরকে দিতে হবে। তো আমরা এখন আমি চলে যাই কম্প্রিহেনশনটার দিকে। আর একটা কথা বলে নিচ্ছি, এই কম্প্রিহেনশন এবং এর যে সলিউশন, এটা খুব সুন্দরভাবে তোমরা আরো অনেক বেশি প্রশ্ন উত্তর এবং যে সিন পার্ট থেকে আরো অনেক সলিউশন তোমরা পেয়ে যাবা। আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আলফাতা পাবলিকেশনের স্কলারশিপ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার, এই বইটিতে খুব সুন্দরভাবে এখানে সলিউশন দেওয়া আছে এবং আরো অনেক এখানে প্রবলেম সলভ করা হয়েছে, তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা এই বইটি তোমাদের কালেকশনে রাখতে পারো। তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা কম্প্রিহেনশন আমরা খুব সুন্দরভাবে আনসার সলভ করতে পারি। তার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাদের ভোকাবুলারি অনেক বেশি বিল্ড আপ করতে হবে, অনেক বেশি বাড়াতে হবে। এজন্য যত বেশি আমাদের ভোকাবুলারি থাকবে তত আমরা হলো এই কোশ্চেন আনসার মাল্টিপল চয়েস বা কোশ্চেনের আনসার লেখা এটা আমাদের জন্য সহজ হবে। তো এই জন্য এখন আমরা একটু ভোকাবুলারিগুলো একটু দেখে নেই। আরেকটা জিনিস খেয়াল করবে, প্রত্যেকটা ওয়ার্ডের পাশে পার্টিসিপিসগুলো দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিবে কোনটা কোন পার্টিসিপিস, এটা একটু দেখে নিবে তোমরা। আমরা এখন দেখি এগুলোর একটু অর্থটা দেখে নিই। ফার অ্যাওয়ে অনেক দূরে, লাইং শুয়েছিল, টাইট বেঁধেছিল, টুগেদার একত্রে, হ্যান্ডেড হাতে দিল, বান্ডেল আঁটি গোছা বা গাঁট, ট্রাইড চেষ্টা করলো, মাইট এটা হচ্ছে বল বা শক্তি বোঝাচ্ছে এখানে, স্ট্রং এখানে হলো শক্ত, এনাফ যথেষ্ট, আনটাই সুতার গিট খোলা বা কোনো কিছু গাঁটের বাঁধন খোলা, ইচ প্রত্যেক, অ্যাফেকশনেটলি স্নেহশীলভাবে, ডিফিকাল্টি কষ্ট বা কঠিনতা, ফেমাস বিখ্যাত, গেদার্ড জড়ো করা, মোমেন্টস ক্ষণকাল বা কোনো মুহূর্ত, সার্ভেন্ট চাকর, স্মাইল হেসেছিল। এই ছিল এখানকার মোটামুটি একটু আমাদের অর্থ জেনে নেওয়া দরকার ছিল, তো আমরা দেখে নিলাম। তো এখন আমরা এখানে অনুবাদটা সুন্দর করে দেওয়া আছে। এরপর আমাদের যে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, দুটি প্রশ্ন আমি শুরুতেই বলেছিলাম থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস বা কারেক্ট অ্যান্সারটা বেছে নিতে হবে। এখান থেকে বিকল্প 4টা প্রশ্ন উত্তর দেয়া থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটা আমাদেরকে এখানে ইন্ডিকেট করতে হবে। আমরা দেখি এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু হ্যাড 7 সন্স, হেয়ার দ্য ওয়ার্ড হো। এই হো দিয়ে এখানে কাকে বোঝাচ্ছে, ইজ, এ অথবা অ্যান। এখানে কি হবে, এই হো কার সাথে রিলেটেড এটা আমরা যদি খেয়াল করি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এখানে হো দিয়ে এই ওল্ড ফার্মারের দিকে সম্পর্ক বোঝাচ্ছে। তো এখানে উত্তরগুলা দেওয়া আছে ইন্টারোগেটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এন্ড কনজাংশন। তো বুঝাই যাচ্ছে যে এটা হচ্ছে সম্পর্কযুক্ত, যেহেতু ওল্ড ফার্মারের সাথে, সেজন্য এখানে রিলেটিভ প্রোনাউন এবং এখানে আমরা এই শব্দটা, এটা হলো কারেক্ট অ্যান্সার। উত্তরগুলো দেয়া আছে নিচে, তারপর আমি তোমাদেরকে এখানে সলভ করে দিচ্ছি। নাম্বার 2 দেখো, দ্য ফার্মার থট দ্যাট হি উড, কৃষক ভাবলেন যে তিনি কি হয়ে যাচ্ছেন। আনসার এখানে দেওয়া আছে ডাই সোন, শীঘ্রই মারা যাচ্ছেন, লিভ মাচ লঙ্গার, অনেকদিন বেঁচে থাকবেন, টিচ সন্স, ছেলেদেরকে শেখাবেন, হিট সন, ছেলেদেরকে মারবেন। তো কোনটা কারেক্ট অ্যান্সার হবে বুঝাই যাচ্ছে, আমরা পড়েছি কম্প্রিহেনশনে ডাই সোন, তিনি শীঘ্রই মারা যাচ্ছেন। এরপর দেখো 3 নম্বর, এখানে দ্য ওয়ার্ড স্ট্রেংথ, এই স্ট্রেংথ শব্দের অর্থ আমরা ভোকাবুলারিতে জেনেছি শক্তি বা বল। ইন দ্য লাইন 9 অফ দ্য টেক্সট, এই যে আমাদের যে টেক্সট যেটা আমরা পড়ে আসলাম, সেখানে সর্বশেষ লাইনে স্ট্রেংথ দিয়ে কি বোঝাচ্ছে, পাওয়ার, ইউনিটি, কোয়ারেল, নান। এবং এই আমি বারবারই উল্লেখ করতে চাচ্ছি যে ভোকাবুলারি একদম
খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট আমাদের জানা থাকা উচিত। তো এখানে স্ট্রেংথ দিয়ে মূলত পাওয়ার বোঝাচ্ছে, শক্তিটাকে এখানে ইন্ডিকেট করছে। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 4, নাও মাই সন্স আনটাই দ্য বান্ডেল হেয়ার দ্য সেন্টেন্স ইজ অ্যান। এখানে এই বৃদ্ধ লোকটির এই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। এই সেন্টেন্সটা দিয়ে এখানে কি ধরনের সেন্টেন্স বোঝাচ্ছে সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা দেখি এখানে বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন কৃষক বলল যে এখন তোমরা বান্ডেলটা খুলো, তো এইটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে অবশ্যই নির্দেশ বা আদেশ বোঝাচ্ছে, সেজন্য আনসার হবে ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 5 আমরা দেখি এখানে প্রশ্নটা, দ্য ওয়ার্ড অ্যাফেকশনেটলি ইন দ্য লাইন 9 অফ দ্য টেক্সট। এই টেক্সটের 9 নম্বর লাইনে অ্যাফেকশনেটলি শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে? আমরা যখন এটার অর্থ জেনে নিচ্ছিলাম, পড়েছিলাম যে তিনি এটাকে কি ছেলেদের দিকে স্নেহের সাথে, উইথ লাভ, উইথ টিয়ার, চোখের পানি অর্থাৎ কান্নার সাথে, উইথ হেট্রেড, ঘৃণার সাথে, উইথ অ্যাঙ্গার, রাগের সাথে। কারেক্ট অ্যান্সারটা কি হবে বুঝতে পারছো? উইথ লাভ, ভালোবাসার সাথে, স্নেহের সাথে। দেন নাম্বার 6, দ্য ওয়ার্ড ডিফিকাল্টি ইজ আ। ডিফিকাল্টি শব্দটা দিয়ে এখানে কি বোঝাচ্ছে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। অবশ্যই তোমরা বুঝতে পারছো ওয়াই যুক্ত হয়ে এখানে এই শব্দটাকে নাউনে পরিণত করেছে। এটার আনসার হচ্ছে নাউন। তো আমরা জেনে নিলাম এই মাল্টিপল চয়েস এই অংশের সঠিক উত্তরগুলা। এরপর 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে আনসার দ্য কোশ্চেন, কোশ্চেন অ্যান্সার। আর এখানে একদম সর্বশেষ বোর্ড কর্তৃক নির্ধারিত যে ফরম্যাট অনুযায়ী 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং এই 4টি প্রশ্নের জন্য প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 2 করে, 2 × 4 = 8। এখানে 8 নম্বর থাকবে। আমরা একটু প্রশ্নটা দেখি। হাউ মেনি সন্স ডিড দ্য ওল্ড ফার্মার হ্যাভ? দেখো এই আনসারগুলো দেওয়া কিন্তু খুব সহজ, প্রশ্ন থেকেই কিন্তু আমরা কোশ্চেন থেকেই আনসারটা তৈরি করতে পারি। আমরা যদি এখান থেকে শুরু করি, দ্য ওল্ড ফার্মার, আর খেয়াল করবে প্রশ্নটা কোন তোমার ইয়েতে শুরু হয়েছে, কোন টেন্সে শুরু হয়েছে। এটা পাস্ট টেন্সে প্রশ্নটা করা হয়েছে ডিড দিয়ে। তো এখন অ্যান্সারটা আমাদেরকে সেভাবেই করতে হবে। আমরা এখানে হ্যাভ এর যে পাস্ট ফর্ম হ্যাড এখানে ব্যবহার করব। দ্য ওল্ড ফার্মার হ্যাড কতজন ছেলে ছিল আমরা জানি, হ্যাঁ 7 সন্স। তাহলে উত্তরটা খুব সুন্দরভাবে জেনে গেলাম। দ্য ওল্ড ফার্মার হ্যাড 7 সন্স। সুন্দর, আমরা এখানে 2 নম্বর একটা আনসার করে ফেললাম। নাম্বার বি দেখো, হোয়াট ডিড দ্য ওল্ড ফার্মার থিঙ্ক? এখানেও প্রশ্নটা পাস্ট ফর্মে করা হয়েছে। থিঙ্ক এর পাস্ট ফর্ম এখানে থট হবে। আমরা বলবো দ্য ওল্ড ফার্মার থট, কি ভাবলেন? দ্যাট হি উড ডাই সুন, তিনি শীঘ্রই মারা যাচ্ছেন। নাম্বার সি দেখো, হোয়াই ডিড দ্য ফার্মার, হোয়াই, হোয়াই অর্থ আমরা জানি কেন। ডিড দ্য ফার্মার গ্যাদার, একত্র করলেন, হিজ সন্স, তার ছেলেদেরকে, অ্যাবাউট হিম, তার চারপাশে, কেন জড়ো করলেন? তো এটার আনসার আমরা প্রথমে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে কোনো প্রশ্নের উত্তর প্রথমে বাংলায় নিজের ভিতরে কল্পনা করবে, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে সাজাবে। তো আমরা যদি বাংলায় চিন্তা করি যে তিনি তার ছেলেদেরকে তার আশপাশে কেন জড়ো করলেন, তার পাশে কেন জড়ো করলেন, তাদেরকে কিছু শেখানোর জন্য। এবং অবশ্যই এই টেক্সটটা আমাদের জন্য খুব শিক্ষণীয় একটা টেক্সট। এখান থেকে আমরা জানতে পারি যে ইউনিটি ইজ পাওয়ার, ইউনিটি ইজ স্ট্রেংথ। তো এখানে আমরা উত্তরটা এইভাবে লিখব, দ্য ফার্মার গ্যাদার্ড, যেহেতু এখানে পাস্ট ফর্মে প্রশ্ন করা হয়েছে, এখানে ইডি যুক্ত হয়ে গ্যাদার্ড হিজ সন্স অ্যাবাউট হিম টু টিচ দেম সাম লেসন, কিছু শেখানোর জন্য, কিছু শেখানোর জন্যই তিনি তাদেরকে ডেকেছিলেন। আচ্ছা, আমরা দেখি কোশ্চেন নাম্বার ডি। এখানে কি বলা হয়েছে? হু ডিড দ্য ফার্মার হ্যান্ড দ্য বান্ডেল টু? কৃষক আটিটি কার কাছে দিয়েছিলেন বা কার কাছে হস্তান্তর করেছিলেন? এখানে আমরা গল্পটার মধ্যে জেনেছি তিনি প্রথমে তার বড় ছেলেকে ডেকেছিলেন, বড় ছেলের কাছে। তাহলে আমরা বলবো দ্য ফার্মার হ্যান্ডেড, সে একইভাবে পাস্ট ফর্মটা হবে হ্যান্ডেড দ্য বান্ডেল
to his oldest son. তার বড় পুত্রের কাছে, oldest son তার বড় পুত্রের কাছে তিনি প্রথমে বান্ডেলটি দিয়েছিলেন। এরপর দেখি আমরা ই নাম্বার কোশ্চেনটা, why could not the son break the bundle? কেন, why কেন তারা পারলো না সে বান্ডেল ভাঙতে, কেন পারলো না? এখন এটার আনসার আমরা কি দিব, যে কারণ সেগুলো একত্রে বাঁধা ছিল বা একত্রে যুক্ত করা ছিল। The sons could not break the bundle, আমরা এটা বলে নেব, the son could not break the bundle, ছেলেরা পারলো না ভাঙতে বান্ডেলটি। তারপর আমরা এখানে বিকজ, কারণ, আমরা বিকজ যুক্ত করব, বিকজ the bundle was very strong, খুব শক্ত ছিল, অত্যন্ত শক্ত ছিল একসাথে থাকার কারণে। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থী দেখো, খুব সহজেই আমরা যদি অর্থটা জানি, যেটা আমি শুরুতে বলেছিলাম ভোকাবুলারি, আর আমরা বুঝিনি প্রশ্নটা এখানে কি বলেছে, আর একটু নিজের ভিতরে আমরা সাজিয়ে নিব যে এটার আনসারটা বাংলাতে এরকম হবে এবং এটাকে আমি পরে ইংলিশে ট্রান্সলেট করব, তখন আমাদের জন্য এই আনসারগুলো দেওয়া খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা দেখি এখানে সিন পার্ট থেকে আরেকটা যে প্রশ্ন হবে, সেটা আসলে টেক্সটের সাথে সম্পর্ক থাকবে এরকমটা না, এটা টেক্সটের বাইরেও হতে পারে। এটা হবে ফিল ইন দ্য গ্যাপস, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপস, অর্থাৎ এই টেক্সটটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ যে শব্দটা এখানে উপযুক্ত হবে সেই শব্দটা, সেই ওয়ার্ডটা এখানে বসিয়ে আমাদেরকে এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। এটা হচ্ছে এই সিন পার্টের সাথে সম্পর্কযুক্ত এবং এখানে 5টি গ্যাপস থাকবে এবং 1 নম্বর করে এখানে 1 × 5 = 5, 5 নাম্বার থাকবে এখানে। তা আমরা দেখি, আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি। দ্য পোয়েম স্টপ, লুক অ্যান্ড লিসেন হ্যাজ, এইখানে দেখো গ্যাপটা আছে এ, এই ড্যাশ ফর আস, এখানে কি হবে, টিচিং। দ্য পোয়েম স্টপ, লুক অ্যান্ড লিসেন হ্যাজ এ টিচিং ফর আস, আমাদের জন্য একটি শিক্ষা। দ্যাট ইজ হোয়েন উই মুভ অর ওয়ান্ট টু ডু সামথিং, যখন আমরা হাঁটাচলা করি, চলাফেরা করি এবং কিছু করতে চাই, উই শুড থিঙ্ক ফার্স্ট, আমাদের প্রথমেই চিন্তা করতে হবে, whether our path is right or wrong, যে আমাদের পথটি সঠিক কিনা অথবা ভুল কিনা। whether মানে হচ্ছে এখানে অপশন বোঝাচ্ছে যে হয়তো আমাদের যে রাস্তা আমরা চলবো সেটা কি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। এখন দেখি, ডুইং দিস কেয়ারফুলি, যদি আমরা সতর্কতার সাথে কিছু করি তাহলে কি হবে, মে ব্রিং সাকসেস, তাহলে আমাদের জন্য এই বিষয়টা সফলতা বয়ে নিয়ে আসতে পারে। বাট যদি আমরা কি হই, বাট এখানে শূন্যস্থানে হবে কেয়ারলেস, যদি আমরা অসতর্ক হই, অর হুইমসিক্যাল মানে হচ্ছে খামখেয়ালি ভাবে বা মন মতো কিছু করি, হুইমসিক্যাল মুভমেন্ট অর অ্যাকশন, অথবা আমাদের খামখেয়ালি করে কোনো কিছু করলে সেটা আমাদের কি করবে, মে লিড টু ট্রাভেল, আমাদেরকে সমস্যায় ফেলতে পারে, আর সাফারিং অর ফেইলিউর, এবং আমাদেরকে কষ্ট বা ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। তো এখানে আমরা আনসারগুলো হচ্ছে টিচিং, ওয়েদার, মে, কেয়ারলেস এবং এখানে শেষে মে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্যাসেজটা থেকে আমরা জানলাম যে কিভাবে সিন পার্ট থেকে কয়টি প্রশ্ন হবে, কি ধরনের প্রশ্ন হবে এবং সেগুলোর আনসার আমরা কিভাবে দিতে পারি, সেই বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো এইভাবে করে তোমরা, আশা করি যে আরও প্যাসেজ যেগুলো থাকবে, এখানে স্কলারশিপ আমি তোমাদের বলেছিলাম, স্কলারশিপ, কমিউনিকেটিভ ইংলিশ, গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এই বইটার মধ্যে আরও প্যাসেজ এবং সেগুলোর সলিউশন দেওয়া আছে, তোমরা সেটা ফলো করলে আরও অনেক কিছু জানতে পারবে আশা করি। তো আশা করছি এভাবে করলে তোমরা অনেক সুন্দর করে লিখতে পারবে এবং মার্কসও খুব ভালোভাবে গেইন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আল ফাতা পাবলিকেশনের এই সুন্দর অনলাইন ভিত্তিক এই আয়োজনকে, যার মাধ্যমে তোমরা ঘরে বসে অনেক প্রবলেম সলভ করতে পারছো, অনেক কিছু জানতে পারছো। এবং এই আল ফাতা পাবলিকেশনের এই সুন্দর উদ্যোগ
এর জন্য আমরা দোয়া করছি যাতে তাদের এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষা সহায়তামূলক কার্যক্রম আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের উন্নয়নে তারা কাজ করতে পারে, সেই লক্ষ্যে যেন তারা আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে পারে। আমরা আল ফাতা পাবলিকেশনের এই কার্যক্রমকে স্বাগত জানাচ্ছি এবং দোয়া করছি। তো আজকের এই ক্লাস থেকে এখান থেকে আমরা যেটা শিখছি সেটা আমরা অবশ্যই প্র্যাকটিস করব এবং আরো বেশি আরো অন্যান্য প্যাসেজগুলো আমরা অনুশীলন করতে থাকব। তো আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সফলতা দান করুক। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।